আপনারা শুনছেন রাতের রাজপুত্র, লেখিকা জিনিয়া চ্যাটার্জি। অমরেশবাবু রৌনকের দিকে তাকিয়ে বললেন, তুমি কি করছো? তুমি এখনো বাড়ি যাওনি? রৌনক একটু গম্ভীর স্বরে বলল, আপনি ঠিক আছেন তো? আমি গাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই হঠাৎ দেখলাম যে কিছু লোক আপনাকে ঘিরে ধরেছে আর আমাকে আসতেই হতো। ঠিক তখনই একজন অমরেশ বাবুকে পিছন দিক থেকে আক্রমণ করতে উদ্যত হলে রৌনক তার হাতটি ধরে ফেলে এবং সেই ছেলেটির হাত থেকে ছুরিটি মাটিতে পড়ে যায়। রৌনক সেই ছেলেটির হাতটি এত জোরে চেপে ধরেছিল যে সে আর্তনাদ করে ওঠে এবং রৌনক তাকে সজোরে মাটিতে ফেলে দেয়। অমরেশবাবু পুরো বিষয়টি দেখে অবাক হয়ে গিয়েছিলেন। উনি বুঝতে পারছিলেন যে রৌনক কোনোদিন ওনার মেয়ের কোনো কিছু হতে দেবে না। রৌনক এতটাই রেগে গিয়েছিল যে ওর চোখ দুটো লাল হয়ে জ্বলছিল। অমরেশবাবুর আওয়াজে ও সম্বিত ফিরল। অমরেশবাবু রৌনকের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, বাড়ি চলো আমার সাথে এখন। রৌনক বুঝতে পারছিল না যে ওনার মনে কি চলছিল। যেহেতু উনি কিছু ভাবছিলেন না, তাই রৌনকও ওনার মন পড়তে পারছিল না। অমরেশবাবুর দিকে তাকিয়েও বলল, আঙ্কেল, আপনার সাথেও আমার কিছু কথা আছে। গতকাল রাত্রে রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবু ওকে বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব অমরেশ বাবুদের ওদের আসল অস্তিত্বের ব্যাপারে জানিয়ে দিতে। তারপর অমরেশ বাবুর গাড়িতে বসে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির বাইরে গাড়ির আওয়াজ পেয়ে দ্রুত দরজা খুলতেই মনামী দেবী রৌনককে দেখে বেশ কিছুটা অবাক হয়ে গেলেন এবং বললেন, রন, এসো, ভেতরে এসো। অমরেশবাবু রৌনকের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করে সোফায় গিয়ে বসলেন এবং বললেন, তুমি এত বড় সত্যিটা আমাদের থেকে কেন লুকিয়েছিলে যে তুমি আদৌ কোনো মানুষ নও? রৌনক ওনার দিকে তাকালো এবং শান্ত স্বরে ওর এবং অনামিকার পূর্বজন্মের সমস্ত কথাগুলো বলল। ওর কথা শুনে অমরেশবাবুরা বেশ বিস্মিত হলেন। গুরুদেব যে কথাগুলো বলেছিল সে কথাগুলো সত্যি মিলে যাচ্ছিল। অমরেশবাবু বললেন, তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। যদি তুমি পরীক্ষাতে উত্তীর্ণ হও তাহলে আমরা তোমাকে নিশ্চয়ই গ্রহণ করে নেব। কাল থেকে শুরু হবে তোমার পরীক্ষা, ঠিক আছে? রৌনক ইতিবাচক মাথা নাড়ালো। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য ও সমস্ত রকম পরীক্ষা দিতে রাজি। পরের দিন সকালবেলা অমরেশবাবু ওনাদের বাড়ির পাশের শিব মন্দিরের ভেতর অপেক্ষা করছিল রৌনকের জন্য। কিছুক্ষণ পরে ও সেখানে এসে উপস্থিত হতে অমরেশবাবু বললেন, আসো রন, ভেতরে আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমার সাথে বসো এখানে। রৌনক প্রথমে বিস্মিত হয়ে গেছিল। ও যে সাধারণ কোনো মানুষ নয়, কিভাবে মন্দিরের ভেতর প্রবেশ করবে? ঈশ্বরের বাসস্থানে যে ওদের জন্য নিষিদ্ধ। কিন্তু রৌনক যে ওনার কথার অবাধ্য হতে পারবে না, তাই ও ইতিবাচক মাথা নাড়িয়ে অমরেশবাবুর পাশে শ্বেত পাথরের মেঝের ওপর বসল। রৌনক চারিদিকে তাকিয়ে দেখল মন্দিরটি বেশি বড় না হলেও খুব সুন্দর ছিল এবং ওর সামনে বিরাজ করছিল শ্বেত পাথরের মহাদেব। রৌনক বুঝতে পারছিল না অমরেশবাবু ওর সাথে কি করতে চাইছেন, কিন্তু রৌনক যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত। তারপর অমরেশবাবু এমন কিছু বললেন যা রৌনককে পুরোপুরি বিস্মিত করে দিয়েছিল। উনি রৌনকের দিকে তাকিয়ে বললেন, সামনে শিবলিঙ্গ দেখছো? তোমাকে সেই শিবলিঙ্গ স্পর্শ করতে হবে। আর কালকে রাত্রে তুমি আমার আর মনামির সামনে যা যা বলেছিলে আমাদের আগত সন্তানের পূর্বজন্মের ব্যাপারে, আবার সমস্ত কিছু বলতে হবে। তোমার সাথে ওর পরিচয়, সম্পর্ক, সমস্ত কিছু। কিন্তু এই শিবলিঙ্গকে স্পর্শ করে 1 সেকেন্ডের জন্য যদি তোমার হাত সরে যায় তাহলে আমাদের জীবন থেকে তোমাকে সরে যেতে হবে। আমি জানি ভ্যাম্পায়াররা ভগবানকে স্পর্শ করতে পারে না, আর ভগবানকে স্পর্শ করে কেউ মিথ্যে কথা বলতেও পারে না। আমার আগত মেয়েকে ভালোবাসতে গেলে যে তোমাকে আগে মানুষ হয়ে উঠতে হবে।
আমাদের মতো হয়ে উঠতে হবে, যতদিন না ও নিজে ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে। পারবে তো? তাহলে শুরু করো। রওনক দীর্ঘ একটি শ্বাস নিয়ে শিবলিঙ্গটিতে নিজের হাত স্পর্শ করল, আর মুহূর্তের মধ্যে সারা শরীরে প্রচন্ড যন্ত্রণা হতে লাগলো রওনকের। কিন্তু ও নিশ্চুপ ছিল। অনামিকার জন্য সমস্ত কষ্ট, সমস্ত বেদনা সহ্য করতে রাজি রওনক। অমরেশ বাবুর দিকে তাকিয়ে ও সমস্ত ঘটনাগুলো তুলে ধরতে লাগলো। যতক্ষণ না ওর কথাগুলো বলা শেষ হয়নি, ঠিক ততক্ষণ পর্যন্ত ও শিবলিঙ্গটিকে স্পর্শ করে রেখেছিল। এক মুহূর্তের জন্য সেখান থেকে নিজের হাত সরায়নি রওনক। অমরেশ বাবু দেখতে পাচ্ছিলেন ওর সারা শরীর লাল হয়ে গিয়েছিল, এবং উনি পরিষ্কার বুঝতে পারছিলেন যে অসহ্য যন্ত্রণা হচ্ছিল রওনকের। কিন্তু তাও এক মুহূর্তের জন্যও অমরেশ বাবুর কথাকে অমান্য করেনি। কোনো সাধারণ ভ্যাম্পায়ার হলে তার শরীর প্রথমে ছোঁয়াতে ছায়ে পরিণত হতো, কিন্তু রওনক সব থেকে শক্তিশালী হওয়ার দরুন ওর তেমন কিছু হয়নি। উনি প্রচন্ড আশ্চর্য হওয়ার সাথে সাথে ভীষণ খুশি হয়েছিলেন। তারপর উনি রওনকের মাথায় হাত রেখে বললেন, এই পরীক্ষায় তুমি পাশ করে গেছো, কিন্তু এখনো অনেক পরীক্ষা নেওয়া বাকি। রওনক আলতো করে হেসে বলল, আমি সমস্ত রকম পরীক্ষা দিতে রাজি। অমরেশ বাবু ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। কাল আমি মনামিকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজোতে যাব। আমি চাই তুমি এসো। রওনক অনেক আশ্বস্ত করে বলল, একদম আঙ্কেল, আমি নিশ্চয়ই আসব। আজ সকাল সকাল অমরেশ বাবু এবং মনামি দেবী দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য তৈরি হয়ে নিলেন। প্রাচীন সেই মন্দিরের সৌন্দর্য বর্ণনার ভাষায় প্রকাশ করা অসম্ভব। এখন বেলা 11টা বাজে। মনামি দেবী সকালবেলায় যাওয়ার কথা বললেও অমরেশ বাবু বললেন যে উনি এই সময় যেতে চাইছেন রওনকের পরীক্ষা নেওয়ার জন্য। রওনক ওনাদের বাড়িতে পৌঁছাতেই অমরেশ বাবু বললেন, এই তো রন এসে গেছে, চলো আমরাও রেডি। তারপর রওনক ওনাদের বাড়ি থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে অমরেশ বাবুদের দক্ষিণেশ্বর মন্দিরের সামনে এসে উপস্থিত হলো। গাড়ি থেকে বেরিয়ে ওনারা সোজা মন্দিরের দিকে গেলেন। অসংখ্য মানুষের লাইন পড়েছিল পুজো দেওয়ার জন্য। অমরেশ বাবু ওকে বলল, তোমাকে আমাদের সাথে এই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে এই রোদের মধ্যে। রওনক কোনো কিছু না ভেবে বলল, বুঝতে পেরেছি, আপনি দেখতে চাইছেন আমি সাধারণ মানুষদের মতো রোদে দাঁড়িয়ে থাকতে পারি কিনা, তাই তো? আমি তৈরি আঙ্কেল। একটা কাজ করুন, আপনাকে আর আন্টিকে দাঁড়াতে হবে না, আমি দাঁড়িয়ে থাকবো, আপনারা ছাওয়াতে গিয়ে বসুন। ওনারা দুজনেই রওনকের কথা শুনে প্রচন্ড বিস্মিত হয়ে গেল। প্রথমে ওনারা মানতে রাজি না হলেও রওনকের অনুরোধ ওনারা ফেলতে পারলেন না। মনামি দেবীর সাথে ছাওয়াতে গিয়ে বসলেন উনি। অমরেশ বাবুর পুজো দিতে দিতে সেদিন প্রায় 3 ঘন্টা লেগেছিল, আর 3 ঘন্টা ধরে রওনক একভাবে রোদে দাঁড়িয়েছিল। ভিতরে ভিতরে প্রচুর কষ্ট হলেও মুখে তা কোনোভাবে প্রকাশ করছিল না। মন্দির থেকে বেরোনোর সময় মনামি দেবী খেয়াল করেন যে ওর সারা মুখ লাল হয়ে গিয়েছিল। ওনার খুব খারাপ লাগছিল রওনককে এভাবে দেখে। ওনারা কালী মন্দিরের সাথে সাথে 12 শিবের মন্দিরটিও পুজো দিলেন। তারপর বাড়িতে ফিরে আসলেন। রওনক অমরেশ বাবুদের বিদায় জানানোর আগে উনি বললেন, আজ রাতে ডিনারের বন্দোবস্ত করেছেন হোটেলে, এবং সেখানে অনেক ব্যবসায়ীরা উপস্থিত থাকবে। রওনক যেন অবশ্যই আসে সেখানে। সেখানেই হবে ওর অন্তিম পরীক্ষা। সন্ধ্যা 8টার দিকে রওনক অমরেশ বাবুদের সাথে সেই হোটেলে প্রবেশ করল। অত্যন্ত জাঁকজমকপূর্ণ হোটেল ছিল সেটি। একতলায় ছিল বিশাল বড় হল। সেখানে সবাই বসে কথা বলছিল এবং তার মধ্যে দিয়ে বয়ে যেতে লাগলো সময়। তারপর সবাই খাবার খেতে বসলেন সেই হোটেলের রেস্টুরেন্টে। রওনক কোনো দিনও মনুষ্য খাদ্য খায়নি খুব একটা, তাই ওর যথেষ্ট অসুবিধা হচ্ছিল সেগুলো খেতে। কিন্তু
মুখে হাসি ফুটিয়ে রৌনক সামান্য কিছু খেল। অমরেশ বাবু বুঝতে পারছিলেন যে ওর কতটা কষ্ট হচ্ছিল, কিন্তু মুখ ফুটে একবারের জন্য কোনো কিছু বলেননি। মনামী দেবী বললেন, বাস রন, আর তোমাকে কষ্ট করতে হবে না। তারপর অমরেশ বাবুর দিকে তাকিয়ে বলল, অনেক হয়েছে, আর ছেলেটাকে কষ্ট দিও না। অমরেশ বাবু তখন কিছু বললেন না, শুধু ইতিবাচক মাথা নাড়লেন। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ওনারা বাইরে বেরিয়ে আসলেন একসঙ্গে। অমরেশ বাবু রৌনকের মাথায় হাত রেখে বললেন, তুমি সত্যিই ভালোবাসতে পারো। তোমার ভালোবাসা সত্যি পৃথিবীর সমস্ত কষ্টকে ছাপিয়ে যাবে। আমার মেয়ে খুব সুখে থাকবে তোমার সাথে, আমি বুঝতে পেরেছি। তাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো তুমি। আমি তোমাকে একটা অ্যাড্রেসে পাঠিয়ে দেব সকালবেলাতে, সেই অ্যাড্রেসে চলে আসবে, বুঝেছো? রৌনক আলতো করে হেসে ইতিবাচক মাথা নাড়িয়ে এবং উনাদের বিদায় জানিয়ে সেখান থেকে প্রস্থান করল। রৌনক আজ সত্যি ভীষণ খুশি এবং বাড়ি গিয়ে রিয়ালি দেবী ও সিদ্ধার্থ বাবুকে জানাতেই ওনারাও রৌনককে জড়িয়ে ধরল আনন্দেতে। সিদ্ধার্থ বাবু হেসে বললেন, আমি জানতাম তুই পারবি। রৌনক ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, আমাকে যে পারতেই হতো ড্যাড, আনার জন্য। পরের দিন রৌনক অমরেশ বাবুর দেওয়া সেই অ্যাড্রেসে পৌঁছালো। ও দেখল ছোট্ট একটি মন্দির। সেদিকে এগোতেই দেখল অমরেশ বাবু মনামী দেবীর সাথে বসে রয়েছেন। ওকে দেখে হেসে ভেতরে আসতে বললেন। রৌনক ইতিবাচক মাথা নাড়িয়ে সেই মন্দিরে প্রবেশ করতে গুরুদেব ওর দিকে তাকিয়ে বলল, আসো, জানতাম তুমি নিশ্চয়ই পারবে। রৌনক ওনার সামনে বসল। তারপর উনি আবারও বললেন, এবার থেকে অল্প অল্প করে মনামীকে অনামিকার শরীরে সেই রক্ত খাওয়াতে হবে যা তোমার কাছে আছে। আর তুমি নিশ্চয়ই জানো 18 বছর হওয়ার পরে ওকে আবার ভ্যাম্পায়ারে পরিবর্তিত করতে হবে। তুমি চেষ্টা করবে সেই সময়টা যেন তোমার সাথে থাকে, বুঝেছো? আর খুব ভালো থেকো। তোমার ভালোবাসা নিশ্চয়ই জিতবে। রৌনক ওনার কাছ থেকে আশীর্বাদ নিল সুন্দর ভবিষ্যতের জন্য। দেখতে দেখতে সেই দিনটি চলে আসলো যেদিন অনামিকার জন্ম হবে। শুধু অমরেশ বাবু এবং মনামী দেবী নয়, রৌনকের পরিবার এবং অনামিকার পূর্বজন্মের পরিবারের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। গুরুদেব বলার পর থেকে মনামী দেবীকে প্রত্যেক মাসে 2 বার করে অনামিকার শরীরের সেই রক্ত পান করানো হতো। আশ্চর্যের ব্যাপার, ওনার অসুবিধা হতো না, যেহেতু ওনার শরীরের ভেতর বাড়তি থাকা ছোট্ট প্রাণটির প্রয়োজন ছিল রক্তের। রৌনকের প্রথম থেকে ইচ্ছে ছিল আজ সবার সাথে হসপিটালে থাকার, কিন্তু কাজের চাপে ও থাকতে পারেনি। যেহেতু অমরেশ বাবু ছিলেন না, তাই রৌনককে কাজ সামলাতে হচ্ছিল। আর ও গত 2 বছর ধরে অমরেশ বাবুর সাথে এই কোম্পানিতে কাজ করছিল। ও বলেছিল যতক্ষণ না অনামিকা জন্মাবে ততক্ষণ এখানে থাকবে এবং ওর জন্মের পর রৌনক আবার ফিরে যাবে নিজের দেশে। এবং আজ ভীষণ ইম্পর্টেন্ট একটি মিটিং ছিল। প্রায় 2 ঘন্টা ধরে মিটিং চলার পর সেটা শেষ হতে রৌনক ভাবল অমরেশ বাবুকে একবার ফোন করবে, কিন্তু করতে যাওয়ার আগে অমরেশ বাবু নিজে ওকে ফোন করলেন। রৌনক দ্রুত ফোনটি রিসিভ করে বলল, হ্যাঁ আঙ্কেল, বলুন। অপর প্রান্ত থেকে অমরেশ বাবুর উচ্ছ্বাসিত কণ্ঠস্বর ভেসে এলো, রন, আমাদের মেয়ে মানে তোমার অ্যানা জন্মেছে। রৌনক ওনার কথা শুনে প্রচন্ড বিস্মিত হয়ে গেল। অবশেষে সেই মুহূর্ত এসেই গেছে। এত অপেক্ষার পর ও আবার অনামিকাকে দেখতে পাবে। রৌনক দ্রুত বলল, আঙ্কেল, আমি এক্ষুনি আসছি। ও বাকি সমস্ত কাজ এবং মিটিং ক্যান্সেল করে দ্রুত বেরিয়ে পড়ল অফিস থেকে এবং কিছুক্ষণের মধ্যে হাসপাতালে এসে পৌঁছালো। রিসেপশনে মনামী দেবীর রুমের নাম্বার জিজ্ঞেস করে প্রত্যুত্তর পাওয়ার সাথে সাথে
সেই দিকে দৌড় দিল রওনাক। ও অমরেশবাবুর কাছে আসতে উনি রওনাককে প্রথমে জড়িয়ে ধরলেন, তারপর প্রচন্ড খুশি হয়ে বললেন, যাও, ভেতরে যাও। রওনাক ইতিবাচক মাথা নাড়িয়ে ধীরে ধীরে দরজা খুলে ভেতরে যেতেই দেখল মনামী দেবী বিছানার উপর বসে আছে এবং ওনার হাতে অনামিকা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ঠিক যেন একটা পুতুল। রওনাকের সমস্ত শক্তি যেন কেউ কেড়ে নিয়েছিল। ও চাইলেও আর এক পাও এগোতে পারছিল না, শুধু এক দৃষ্টিতে ঘুমন্ত অনামিকার নিষ্পাপ মুখের দিকে তাকিয়েছিল। মনামী দেবী হেসে বললেন, রন, এদিকে আসো আমার কাছে, অ্যানাকে কোলে নেবে না? রওনাক ওনার দিকে তাকিয়ে ধীরে ধীরে ইতিবাচক মাথা নাড়ালো। তারপর মনামী দেবী যে বিছানায় বসেছিলেন তার পাশে রাখা চেয়ারটিতে বসল। মনামী দেবী হেসে বললেন, রন, এই নাও অ্যানাকে, ও কিন্তু হুবহু তোমার অ্যানার মতোই দেখতে হয়েছে। রিয়ালি দেবী এবং অঞ্জলি দেবী পূর্বজন্মের অনামিকার অনেক অনেক মিষ্টি ছবি দেখিয়েছিলেন মনামী দেবীকে, এবং এই জন্মে অনামিকা ঠিক তেমনই দেখতে হয়েছে। তারপর রওনাক মনামী দেবীর কোল থেকে অনামিকাকে অত্যন্ত যত্নের ও ভালোবাসার সাথে নিজের কোলে নিল। খুশির অশ্রুতে ওর চোখ দুটি ভরে উঠেছিল এবং তা গড়িয়ে পড়ল ওর গালের উপর। রওনাক অনামিকার দিকে তাকিয়ে ধীরস্বরে বলল, না, আমার না। রিয়ালি দেবীরা এবং অঞ্জলি দেবীরা প্রচন্ড খুশি হয়েছিলেন যে ওনাদের মেয়ে ফিরে এসেছে। দুদিন পর অনামিকাকে নিয়ে অমরেশ বাবু এবং মনামী দেবী চৌধুরী নিবাসে প্রবেশ করলেন। বাকি সবাই ওনাদের সাথেই ছিলেন। সারা বাড়ি আনন্দে ভরে গিয়েছিল ছোট্ট অনামিকার আগমনের সাথে। সময়ের সাথে সাথে ছোট্ট অনামিকা ধীরে ধীরে বড় হতে লাগলো। রওনাক মুম্বাই ফিরে গিয়েছে, আর এদিকের ব্যবসা এখন অমরেশ বাবুই সামলাচ্ছেন। কিছুদিন আগে অনামিকার 4 বছরের জন্মদিন গিয়েছে। রওনাক সেদিনকে উপস্থিত থাকতে না পারলেও আজকে এসেছে। কিছু মাস অন্তর অন্তর অনামিকার সাথে দেখা করতে আসত ও। অনামিকাও রওনাকের আসার অপেক্ষা করত। আজকে রওনাক বেশ সকালের দিকে অমরেশ বাবুদের বাড়িতে চলে এসেছিল, আর অনামিকা তখন ঘুমাচ্ছিল। ও ড্রয়িং রুমে অমরেশ বাবুর সাথে ব্যবসা সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করছিল। হঠাৎ ও তখন খুব মিষ্টি এবং আদো আদো একটি কণ্ঠস্বর শুনতে পেল। রওনাক সিঁড়ির দিকে তাকাতে দেখতে পেল ছোট্ট অনামিকা দাঁড়িয়ে রয়েছে। অনামিকা ওকে দেখে প্রচন্ড খুশি হয়ে অতি মিষ্টি কণ্ঠে বলল, রন, তুমি এসেছো? অনামিকা ওর দিকে দৌড়ে আসতে গিয়ে হঠাৎই হোঁচট খেল, কিন্তু পড়ে যাওয়ার আগে রওনাক ওকে ঠিক ধরে ফেলল। অনামিকা খিলখিলিয়ে হেসে ওঠে, ওকে শক্ত করে জড়িয়ে ধরল, আর তারপর ওর গালে মিষ্টি করে নিজের ঠোঁট ছুঁয়ে আদো আদো কণ্ঠে বলল, তুমি আমার বার্থডেতে আসোনি কেন? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। রওনাক মিষ্টি করে হেসে বলল, কি করব বলো, এত কাজ ছিল তাই আসতে পারিনি, কিন্তু আজ এসেছি। আজ অ্যানার সাথে খেলবো, অনেক অনেক গল্প করব। অনামিকা মিষ্টি করে হেসে বলল, সত্যি রন, আজ তুমি আমার সাথে থাকবে? আমরা অনেক মজা করব। রওনাক মুচকি হেসে ইতিবাচক মাথা নাড়ল। সেই পুরো দিনটাই ও অনামিকার সাথে কাটালো, গল্প করে, ওর সাথে মজার মজার খেলা খেলে। অনামিকার সাথে রওনাকও একদম বাচ্চা হয়ে গিয়েছিল। রাত্রিবেলায় রওনাক ফ্লাইটে করে আমেরিকা ফিরে যাবে, যেহেতু ওখানে ওর অনেক দায়িত্ব রয়েছে। ওনাদের বিদায় জানানোর আগে রওনাক অমরেশ বাবুকে বলল, আঙ্কেল, আমি চাই আপনি অ্যানাকে একটু তাড়াতাড়ি স্কুলে ভর্তি করে দিই, যাতে 18 বছর হওয়ার আগেও কলেজে পৌঁছে যেতে পারে, আমার সাথে থাকতে পারে, সেখানেও বেশি সেফ। অমরেশ বাবু বললেন, কিন্তু ও কি পারবে? ও তো এখনো অনেক ছোট।
রৌনক আলতো করে হেসে বলল, নিশ্চয়ই পারবে আঙ্কেল। ওর স্মৃতিশক্তি সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। অমরেশবাবু ইতিবাচক মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে, তাহলে আর কিছু মাস পরে আমরা ওকে স্কুলে ভর্তি করে দেব। আর একটা কথা বলার ছিল, তুমি চেষ্টা করো এখন যতটা পারো না আসার, নইলে অনামিকার মন থেকে তোমার স্মৃতি মোছা যাবে না। আমি চাই একেবারে কলেজে মিট করো। তুমি খারাপ ভেবো না কিন্তু। রৌনক ইতিবাচক মাথা নাড়ল, একদম না আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনি ঠিক কি বলছেন, আর আমি কিন্তু একটুও মাইন্ড করব না। আমি ওর জন্য অপেক্ষা নিশ্চয়ই করব। তারপর অনামিকার সামনে হাঁটু গেড়ে বসে মিষ্টি করে বলল, ওকে আনা, আমি তাহলে আসি, আমাকে হামি দিয়ে দাও। অনামিকা ওর দুগালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর ও অশ্রু সজল চোখে রৌনকের দিকে তাকিয়ে বলল, তুমি চলে যাচ্ছ রন, আবার কবে আসবে? রৌনক হেসে বলল, খুব তাড়াতাড়ি আসবো, আর তারপর অনেক দিন থাকবো। আর তুমি একদম কাঁদবে না, গুড গার্ল হয়ে থাকবে। এবার আমি আসি। অনামিকা ইতিবাচক মাথা নাড়ালো। রৌনক ওর কপালে আলতো করে ঠোঁটে স্পর্শ করল। তারপর ও অমরেশবাবু এবং মনামী দেবীকে বিদায় জানিয়ে সেখান থেকে প্রস্থান করল। সময় বয়ে যেতে লাগলো নদীর স্রোতের মতো। কলকাতার অন্যতম নামী স্কুল হিন্দু স্কুলে ভর্তি হলো অনামিকা, যেখানেও পূর্ব জন্মেও পড়ত। ধীরে ধীরে সময়ের সাথে সাথে বড় হতে লাগলো অনামিকা। প্রথম প্রথম রৌনকের জন্য অনেক অপেক্ষা করত, ওকে ভুলতে পারত না কোনো মতে। আস্তে আস্তে সময়ের সাথে সাথে রৌনকের স্মৃতি মুছে যেতে থাকলো অনামিকার মন থেকে, বা বলা ভালো যে মুছে দেওয়া হলো। ও স্কুলের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্রী ছিল, আর পড়াশোনা ছিল অনামিকার অতি প্রিয়। দেখতে দেখতে অনামিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল এবং রেজাল্ট বের হওয়ার পর ও মুম্বাইয়ের নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, যে কলেজটি ওর বাবা আদৃতবাবু বানিয়েছিলেন। অমরেশবাবু অনামিকাকে মুম্বাইতে নিয়ে গিয়েছিলেন এবং ও যে অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছিল তার পুরোটাই রৌনকই অনামিকার জন্য কিনে রেখেছিল ওর আসার আগে। তারপর আমেরিকাতে গিয়ে রৌনকের সাথে অনামিকার আবার আলাপ, সেই থেকে ভালোবাসা, আর শেষ পর্যন্ত বিচ্ছেদ। অনামিকা নিজের চোখ খুলল এবং ফিরে আসলো বাস্তব জগতে। ওর আর কিছু জানার বাকি নেই। ঠিক তখনই রিয়ালি দেবীর ফোনে রোশন ফোন করে জানালো যে রৌনক বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, কিন্তু অফিসে যায়নি। ওরা বুঝতে পারছে না যে ও কোথায় গেছে। রিয়ালি দেবী প্রচন্ড চিন্তিত হয়ে পড়লেন। অনামিকা ওনার চিন্তিত মুখ দেখে জিজ্ঞাসা করল, মামুনি কি হয়েছে? তোমাকে এত টেন্স লাগছে কেন? রিয়ালি দেবী অনামিকার দিকে তাকিয়ে বলল, রন কোথাও চলে গেছে আর নিজের এনার্জি হাইড করে রেখেছে, যাতে আমরা ওকে খুঁজে না পাই। আর এখন কি করব ঠিক বুঝতে পারছি না। অনামিকা প্রচন্ড বিস্মিত হয়ে গেল। তারপর উঠে দাঁড়িয়ে বেশ গম্ভীরভাবে বলল, মামুনি ইমিডিয়েটলি চলো, আমি তোমাদের সাথে যাব। অনামিকার গম্ভীর মুখ দেখে কেউ কিছু বলতে পারল না, কারণ ওর মুখ দেখে মনে হচ্ছিল যে ও নিজের সিদ্ধান্তে অনড়, কারোর কোনো কথা ও শুনবে না। তারপর অমরেশ বাবু এবং মনামী দেবীর দিকে তাকে বলল, মা বাবা আমি আসছি, রনের কিছু হতে দেব না, আমি ওকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। অমরেশ বাবু ইতিবাচক মাথা নাড়িয়ে বললেন, আমরা জানি তুই ঠিক পারবি, যা দেরি করিস না। অনামিকা অমরেশ বাবু এবং মনামী দেবীকে বিদায় জানিয়ে ও রিয়ালি দেবীদের সাথে প্রাইভেট জেটে এসে উঠল। প্রায় 4 ঘন্টা পরে মুম্বাইতে পৌঁছালো ওরা। তখন ওখানে বিকেল। অনামিকা জেট থেকে নামতেই বলল, মামুনি আমি রনকে খুঁজতে যাচ্ছি, তোমরা কেউ পিছনে আসবে না, এটা আমার অনুরোধ। রিয়ালি দেবী ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সাবধানে যাস মা, আমি জানি
তুই ওকে ফিরিয়ে আনতে পারবি। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে সেখান থেকে প্রস্থান করলো। ওর মন বলছে যে ও জানে রৌনক কোথায় রয়েছে। অনামিকা নিজের মনে মনে বলল, আমার মন বলছে আমি তোমাকে ঠিক খুঁজে পেয়ে যাব, আমি আসছি তোমার কাছে। অনেকক্ষণ চলার পরে অনামিকা সেই অসম্ভব সুন্দর ফুলে সজ্জিত বাগানে এসে উপস্থিত হলো, যেখানে আগের জন্মে বিক্রম ওদের উপর আক্রমণ করেছিল। অনামিকার মন বারবার বলটুর ওপর ভর দিয়ে বসে রয়েছে, মাটির দিকে তাকিয়ে, আর চারিদিক থেকে ওকে ঘিরে রয়েছে বিক্রমের সঙ্গীরা। অনামিকা চিৎকার করে বলে উঠল, রন। ওর কণ্ঠস্বর শুনে রৌনক প্রচন্ড বিস্মিত হয়ে সামনের দিকে তাকাতেই দেখল অনামিকা দাঁড়িয়ে আছে। ও যেন রৌনককে চিনতে পারছিল না। এই কোন রৌনককে দেখছে অনামিকা? এলোমেলো চুল বিষণ্ণতার আবরণে ঢাকা পড়ে গিয়েছিল, সেই অতি সুদর্শন মুখমণ্ডল, নির্লিপ্ত চাহনি অনামিকার হৃদয়কে তোল পার করে তুলছিল। ও বুঝতে পারছিল যে ও কত বড় ভুল করেছিল। বিক্রম অনামিকার দিকে তাকিয়ে ক্রূর হাসি হেসে বলল, হায়, তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুই ঠিক আসবি। যেদিন জানতে পারলাম তোর মামনি আর বাবাই তোকে ফিরিয়ে আনতে গেছে, সেদিনকে আমি আমার সোর্সকে কাজে লাগিয়ে দিয়েছিলাম। তারপর যখন জানতে পারলাম তুই ফিরে আসছিস, তখনই আমি ঠিক করে নিলাম তোর চোখের সামনে রনকে মারব। আর তুইও তো বলেছিলিস না সেদিন যে রন মরে যাক, তাই না? তাহলে এবার বল, তোর প্রেমিককে আগে শেষ করব না তোকে? অনামিকা আবার রৌনকের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, রন, ওদের মধ্যে যদি একজন তোমাকে ইভেন টাচও করে, আমি কিন্তু তোমাকে বিয়ে করব না। অনামিকার কথা শুনে রৌনক বিস্মিত হয়ে গেল, আর বিক্রম হেসে উঠল সশব্দে এবং বলল, বিয়ে? এত ভালোবাসা? রিয়েলি? চল দেখা যাক কি হয়, ও বাঁচে না মরে। এই বলার সাথে সাথে ওর সমস্ত সঙ্গীরা রৌনককে একসাথে আক্রমণ করতে উদ্যত হলো। রৌনক নিজের জায়গা থেকে এক ফোঁটাও নড়ল না, কিন্তু বিক্রমের সঙ্গীরা ওকে স্পর্শ করার আগে আর্তনাদ করে ধুলোতে পরিণত হলো। বিক্রম রৌনকের এই রূপ দেখে বিভৎস ভয় পেয়ে গিয়েছিল। এর আগে এমনভাবে ওকে দেখেনি কখনো। তারপর রৌনক ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ালো এবং বিক্রমের দিকে তাকালো প্রচন্ড গম্ভীরভাবে। বিক্রম ওর সেই গম্ভীরতা দেখে কয়েক পা পিছিয়ে গেল, কিন্তু তারপর অনামিকার দিকে প্রচন্ড ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আক্রমণ করতে উদ্যত হলো। আর অনামিকা ভয় পেয়ে নিজের চোখ বন্ধ করে নিল। কিন্তু বিক্রম ওকে স্পর্শ করার আগে রৌনক মুহূর্তের মধ্যেই অনামিকার সামনে উপস্থিত হলো এবং চোখের পলকে রৌনকের একটি হাত ভেদ করে গেল বিক্রমের শরীর। চাপা আর্তনাদ বেরিয়ে আসলো ওর মুখ থেকে। রৌনক অন্য হাত দিয়ে বিক্রমকে এত শক্ত করে ধরে রেখেছিল যে নিজেকে ছাড়াতে পারছিল না। অনামিকা ধীরে ধীরে নিজের চোখ খুলতে প্রচন্ড বিস্মিত হয়ে গেল। রৌনক বিক্রমের চোখে চোখ রেখে প্রচন্ড গম্ভীর এবং শীতল কণ্ঠে বলল, তুই আমার হাত থেকে আজ মুক্তি পাবি চিরদিনের মতো। মনে আছে সেদিন আমার জায়গায় তুই ছিলিস আর তোর জায়গায় আজ আমি আছি। সেদিন তুই জিতেছিলিস, আমি হেরেছিলাম। সেদিন আমি অসহায় ছিলাম আর আজ তুই অসহায়। বলেছিলাম না তোকে আমি আর আগের সেই রন নেই? আর কি বলেছিলিস, অ্যানাকে আমার থেকে কেড়ে নিবি, আমাকে হারিয়ে দিবি। কিন্তু দেখ আজকে কে জিতছে আর কে হারছে। সেদিন আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিলি, আজ আমি তোর থেকে তোর প্রাণ কেড়ে নেব। সেদিন আমাকে বাঁচাতে গিয়ে অ্যানা নিজের প্রাণ দিয়েছিল, আজ ওকে বাঁচাতে গিয়ে আমি তোর প্রাণ নেব। সময় পরিস্থিতি আলাদা হলেও একটা মিল আছে, কি জানিস? সেদিনও আমার ভালোবাসা আমার সাথে ছিল আর আজও আছে, কিন্তু আফসোস তুই থাকবি না। গুড বাই ফর এভার। রৌনক ওর কথাটি শেষ করার সাথে সাথেই বিক্রমের
হৃৎপিণ্ড বাইরে বের করে নিয়ে আসলো আর বিক্রমের নিথর দেহটি মাটিতে পড়ে ধুলোতে মিশে গেল। অনামিকা এক দৃষ্টিতে রৌনকের দিকে তাকিয়েছিল, কিন্তু আজ ওর এই হিংস্রতা ওকে একেবারে ভীত করে তুলছিল না। রৌনক অনামিকার দিকে তাকিয়ে বলল, আনা, কি দেখছো? আমি যে একজন মানুষরূপী মনস্টার, এটাই তো? তুমি কি আমাকে আবার কোনোদিনও ভালোবাসবে? আমাকে কি আবার কোনোদিন আপন করে নেবে আগের মতো? আমি জানি না, কিন্তু অ্যানা, তুমি চাইলে আমি তোমাকে সাধারণ মানুষদের মতো বানিয়ে দেব, যাতে এই মনস্টারের সাথে থাকতে না হয়। বলো অ্যানা, আজ তুমি যা চাইবে তাই হবে। রৌনকের কথা শেষ হওয়ার সাথে সাথে অনামিকা হঠাৎ ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি চাই তোমাকে সেই আগের জন্মের অ্যানার মতোই ভালোবাসতে, আর আমি তোমাকে নিজের চাইতে অনেক অনেক গুণ বেশি ভালোবাসি রন, আর আরো বেশি যেতে চাই, আর সবসময় এভাবেই তোমার পাশে থাকতে চাই। কথাগুলো বলতে বলতে হঠাৎ অনামিকার গলা কেঁপে উঠল। রৌনক অনামিকার কথা শুনে একটু বিস্মিত হয়ে গেল। তারপর ওকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল। কিছুক্ষণ পর অনামিকার চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে কিছু বলার আছে রন, তুমি একটু চোখ বন্ধ করবে প্লিজ? রৌনক বুঝতে পারল না যে অনামিকা ওকে হঠাৎ চোখ কেন বন্ধ করতে বলেছে, কিন্তু রৌনক ইতিবাচক মাথা নাড়িয়ে নিজের চোখটি বন্ধ করল। রৌনক চোখ বন্ধ করার সাথে সাথেই অনামিকা হাঁটু গেড়ে বসল রৌনকের সামনে এবং ওর হাত ধরল। অনামিকার হাতের স্পর্শ পেতে সামনে তাকিয়ে অনামিকাকে ওরকম ভাবে বসে থাকতে দেখে প্রচন্ড বিস্মিত হয়ে গেছিল। অনামিকা রৌনকের চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, যেটা তুমি কোনো মতে ডিজার্ভ করো না। তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আমাকে সে ক্ষমাও করতে পারতো না কোনোদিন। কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই রন, তোমার থেকে দূরে গিয়ে আমি একটুকুও খুশি ছিলাম না। সারাক্ষণ তোমার কথা মনে পড়তো, তোমাকে ঘৃণা করার কথা ভাবলে আরো বেশি করে ভালোবেসে ফেলতাম। তুমি যে আমার সারাটা মন জুড়ে রয়েছে রন। আগের জন্মে তোমাকে পাইনি, কিন্তু এই জন্মে তোমাকে নিজের করে পেতে চাই। তোমাকে আর আমি কোনো দিনও নিজের থেকে আলাদা হতে দেব না, সব সময় একসাথে থাকবো, তোমাকে আমি আগলে রাখবো। Will you marry me, Mr. রৌনক রয়? রৌনক প্রচন্ড বিস্মিত হয়ে গেছিল অনামিকার কথা শুনে। ওর চোখ দুটো অশ্রু সজল হয়ে উঠেছিল। আর তারপরে মিষ্টি করে হেসে রৌনক ইতিবাচক মাথা নাড়ালো এবং অনামিকা ওকে সিদ্ধার্থ বাবুর আংটিটি পরিয়ে দিল, যেটা এখানে আসার আগে উনি দিয়েছিলেন ওকে। তারপর অনামিকা উঠে দাঁড়ালে রৌনক বলল, কিন্তু আমি তোমাকে কি দেব? আমার কাছে সেই আংটিটা যে নেই। অনামিকা মুচকি হেসে ওর হাতের ওপর রাখা সেই আংটিটা রৌনককে দেখালো। তারপর বলল, পরিয়ে দাও আমাকে। তারপর অনামিকার আঙুলে সেই আংটি পরিয়ে দিল এবং আলতো করে ওর একটি হাত রাখলো অনামিকার গালের উপর এবং ওর চোখে চোখ রেখে বলল, তোমাকে আমি খুব খুব ভালোবাসি। এই বলে রৌনক অনামিকার ঠোঁটের দিকে এগিয়ে গেল আর ওর ঠোঁটে স্পর্শ করলো নিজের ঠোঁটটি পরম ভালোবাসার সাথে। রৌনকের স্পর্শে অনামিকা কেঁপে উঠল আর তারপরে ওকে শক্ত করে জড়িয়ে ধরে হারিয়ে গেল ভালোবাসার সাগরে। কিছুক্ষণ পর রৌনক অনামিকার ঠোঁটটি ধীরে ধীরে নিজের দখল থেকে মুক্ত করল। অনামিকা ধীরে ধীরে নিজের চোখ খুলল এবং রৌনকের দিকে তাকালো। তারপর বলল, তুমি আমাকে ভ্যাম্পায়ার বানাবে রন। মামনি বলেছে বেশি দেরি করলে আমি যদি সেই স্মৃতিগুলো ভুলে যাই, আমি যে ভুলতে চাই না। রৌনকর কথা শুনে একটু বিস্মিত হয়ে বলল, তুমি কি এখনই হতে চাইছো? অনামিকা ইতিবাচক মাথা নাড়ালো। তারপর ও মাথা নিচু করল। অনামিকাকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে রৌনক বলল, কি হয়েছে আনা? কি ভাবছো তুমি?
অনামিকা ধীরে ধীরে ওর মুখটি তুলে চোখের দিকে তাকালো এবং বলল, না মানে 1 সপ্তাহ পর দুর্গাপুজো, তাই আমি যদি ভ্যাম্পায়ার হয়ে যাই তাহলে পুজোয় যেতে পারবো না, তাই না? রৌনক মুচকি হেসে বলল, যেতে পারবে না তুমি ভ্যাম্পায়ার হয়ে গেলে, আর যদি না হও তাহলে তো তুমি নিশ্চয়ই এনজয় করতে পারবে। তাই আমি ভাবছিলাম যে যা করার দুর্গাপুজোর পরে করা যাবে, তারপর আমরা এখানে ফিরে আসব, কি বলো? অনামিকা আনন্দে ওকে জড়িয়ে ধরে বলল, সত্যি, তুমি সত্যি বেস্ট, আই লাভ ইউ। রৌনক মিষ্টি করে হেসে অনামিকার গালটি টিপে দিল, তারপর বলল, তাহলে চলো কালকে রাতে আমরা কলকাতায় ফিরে যাব, কিন্তু তার আগে আমরা এখানে একটু ঘুরে নেব। কেমন হবে যদি তুমি, আমি, জেনি, শাইনি সবাই মিলে কাল আনন্দ করি, তারপর বিকেলে আমরা ফ্লাইটে কলকাতায় ফিরে যাই? অনামিকা হেসে ইতিবাচক মাথা নাড়ালো, তারপর একে অপরের সাথে অনেকক্ষণ সেই বাগানে সময় কাটিয়ে অনাথ আশ্রমটিতে গেল। আগের থেকে সেই আশ্রমটি অনেক বড় হয়ে গেছিল আর তার সাথে অনেক সুন্দরও। আর অনামিকা অনেকদিন পর এসেছিল সেখানকার বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য। সবাই ওকে দেখে প্রচন্ড খুশি হয়েছিল ও বাচ্চাদের সাথে অনেক আনন্দে মেতে উঠল। রৌনককে সঙ্গে নিয়ে সবাই মিলে অনেক মজার মজার খেলা খেলছিল ওরা। তারপর সে অনাথ আশ্রমের সুপারভাইজার অনামিকাকে জানালেন যে এই অনাথ আশ্রম এত বড় এবং সুন্দর হওয়ার পেছনে রৌনকের প্রচুর অবদান রয়েছে। প্রথম থেকে অনামিকাকে না জানিয়ে সাহায্য করে যাচ্ছিল বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের জন্য, আর অনামিকাকে বলতে বারণ করেছিল এই কথাগুলি। ও প্রচন্ড অবাক হয়ে গিয়েছিল সমস্ত কিছু শুনে। তারপর রৌনকের দিকে তাকাতেই দেখল মুচকি মুচকি হাসছে। অনামিকারা অনেকক্ষণ সেখানে থাকার পরে রৌনক অনামিকাকে ওর অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে দিয়ে গেল, যেহেতু ও সেদিন শাইনি আর জেনির সাথে থাকতে চেয়েছিল। অনামিকা রৌনককে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কাল দেখা হবে রন, গুড নাইট। রৌনক আলতো করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, গুড নাইট আনা। ওরা একে অপরকে ছেড়ে না যেতে চাইলেও যেতে তো হবেই, তাই রৌনক আর অনামিকার ধীরে ধীরে একে অপরকে ছেড়ে দেওয়ার পর রৌনক সেখান থেকে প্রস্থান করল। তারপর অনামিকা ওর অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে দাঁড়ালো এবং নক করল। শাইনি আর জেনি জানতো না যে অনামিকা এখানে এসেছে, আর সত্যি ওরা এমন কিছু কল্পনাও করতে পারেনি। আর তাই শাইনি দরজা খুলতে অনামিকাকে দেখে বিস্মিত হয়ে গেল। তারপর আনন্দে জড়িয়ে ধরল ওকে। অনামিকা হাসতে হাসতে বলল, অনেকদিন পর দেখা হলো, কি বল? আর আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে না ভেতরেও ঢুকতে দিবি? শাইনি ওকে ঘরের ভেতর নিয়ে আসলে জেনিও অনামিকাকে দেখে প্রচন্ড বিস্মিত হয়ে গেছিল। আর তারপর ওরা দুজন আবার একে অপরকে জড়িয়ে ধরল। অনামিকা হেসে বলল, আচ্ছা এবার আমাকে ছাড়, আমি আগে ফ্রেশ হয়ে আসি, দেন অনেক কথা বলবো। অনামিকা ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে এসে বসলো ওদের সাথে গল্প করতে। অনামিকা ওর পূর্বজন্মের সমস্ত ঘটনাগুলো তুলে ধরল জেনি আর শাইনির সামনে। জেনি অবাক কণ্ঠে বলল, ও মাই গড আনা, এত কিছু হয়ে গেছে? শাইনি ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, সত্যি ভাবতেই পারছি না তুইও ভ্যাম্পায়ার, আবারও প্রিন্সেসও। অনামিকা হেসে ইতিবাচক মাথা নাড়ালো, তারপর বলল, হ্যাঁ, কিন্তু আমি তোদের আনা, আর কিচ্ছু না, বুঝলি? তোদের জন্য আমি তোদের সেই বেস্ট ফ্রেন্ড। শাইনি মিষ্টি করে বলল, নিশ্চয়ই, তুই আমাদের অ্যানা, আর আমি খুব খুশি হয়েছি যে তোর আর রৌনকের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। অনামিকা মিষ্টি করে হেসে উঠল। ও নিজেও যে আজ প্রচন্ড খুশি যে নিজের হারিয়ে যাওয়া ভালোবাসাকে নিজের করে পেয়েছে আবার। আর তারপর 3 বন্ধু মিলে গল্পে মেতে উঠল। পরের দিন সকালবেলায় অনামিকা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরোনোর জন্য রেডি হয়ে গেছিল। অনামিকা নীল রঙের জিন্স
এবং সাদা কালোর টপ পরেছিল। সুন্দর পনিটেল করে চুলটা বেঁধে নিয়েছিল, কিন্তু মুখে কোনো মেকআপ করেনি। শাইনি আর জেনির প্যাকিং শেষ হয়ে গেলে ওরাও রেডি হয়ে নিল। অনামিকার সাথে ওরা দুজনেও কলকাতায় যাবে আজ। ইতিমধ্যেই রওনক কলেজের প্রিন্সিপালকে জানিয়ে দিয়েছিল ওদের ছুটির আবেদনের মঞ্জুর করার জন্য, এবং প্রিন্সিপাল রওনকের পরিচিত ছিল বলে কোনো অসুবিধাও হয়নি। অনামিকারা বাড়ি থেকে বেরিয়ে ক্যাব বুক করে নিল। তারপর তা চলে আসলে রওনকের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ওরা। কিছুক্ষণ পর সেখানে পৌঁছতে বাড়ির ভেতরে প্রবেশ করলো তিনজন। অনামিকাকে দেখে রিয়ালি দেবী হেসে বললেন, আয় মা, রন রেডি হয়ে গেছে, এক্ষুনি নামবে। শাইনি হেসে বলল, আন্টি ভালো আছেন? রিয়ালি দেবী হেসে ইতিবাচক মাথা নাড়ালেন এবং বললেন, খুব ভালো আছি, তোমরা এসেছো, খুব ভালো লাগছে। তারপর অনামিকা দেখল রওনক হাতে ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নিচে নামছে। রওনকের মুখটি আবার আগের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল অনামিকার ভালোবাসা পেয়ে। ও অনামিকার সামনে এসে দাঁড়িয়ে বলল, সরি, আমার যাওয়ার কথা, আর তোমাদেরকে এতটা খাটনি করে আসতে হলো। অনামিকা মিষ্টি করে হেসে বলল, একদমই না, আমাদের আসার ইচ্ছে ছিল, তাই আমরা চলে আসলাম। আচ্ছা মামুনি, আমরা আসছি। অনামিকা রিয়ালি দেবীর দিকে তাকালো। রওনকও ওনার দিকে তাকিয়ে বলল, মম, আসছি। শাইনি আর জেনি ওনাকে বিদায় জানালে রওনকের সাথে অনামিকারা সেখান থেকে প্রস্থান করল। কিছুক্ষণ পরে রওনকের গাড়ি এসে থামলো ক্যালিফোর্নিয়ার সব থেকে দামি শপিং মলের সামনে। ওরা গাড়ি থেকে বেরিয়ে এলো এক এক করে। রওনক অনামিকার দিকে তাকিয়ে বলল, তোমার যা যা ইচ্ছা আজ এখান থেকে কিনবে, আর হ্যাঁ শাইনি, জেনি, তোমাদের যা যা ইচ্ছা কিনতে পারো, আমি আজকে পে করব। ওরা তারপর সেই মলের ভেতর ঢুকলো। 5 তলা বিশিষ্ট সেই মলটিতে ছিল অসংখ্য দোকান। এছাড়া ছিল ফুড কোর্ট, মুভি থিয়েটার এবং গেম জোন। অনামিকার আজ কোনো কিছুই কেনার ইচ্ছে নেই নিজের জন্য। শাইনি এবং জেনিকে জিজ্ঞেস করতে ওরা জানালো যে আজ কিছু কিনতে চায় না। তারপর ওরা সবাই মিলে ডিসাইড করলো মুভি দেখবে। জেনি আর শাইনি সিনেমার টিকিট কিনতে গেলে অনামিকা রওনককে একটি ঘড়ির দোকানে নিয়ে গেল। ও ভিতরে গিয়ে সেই দোকানদারকে বলল একটি সুন্দর মেন্স ওয়াচ দেখাতে। রওনক বুঝতে পারছিল না অনামিকা কি করতে চাইছে, কিন্তু ওকে জিজ্ঞেস করলেও অনামিকা কোনো উত্তর দিচ্ছিল না। ও অনেক বিচার বিবেচনা করার পরে একটি ঘড়ি পছন্দ করলো, সোনালী রঙের বড় ডায়ালের একটি ঘড়ি। তারপর অনামিকা দোকানদারকে বলল যে ও ঘড়িটির পিছনে নিজের আর রওনকের নাম লিখতে চায়। রওনক বেশ বিস্মিত হয়ে গেল ওর কথা শুনে। অনামিকাদের সেই দোকানদারটি জানালো যে তা করতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ অপেক্ষা করতে। অনামিকা ওনাকে জানালো যে ওরা নিশ্চয়ই অপেক্ষা করবে। অনামিকা রওনকের দিকে তাকিয়ে বলল, চলো আমরা ততক্ষণ মুভি দেখে নিই। রওনক ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ চলো, কিন্তু আমি বুঝলাম না তুমি হঠাৎ ঘুরে। অনামিকা ওকে মাঝপথে থামিয়ে বলল, রন একটু অপেক্ষা করো, সব বুঝবে। তারপর ওরা থিয়েটারের দিকে যেতেই দেখলো শাইনি এবং জেনি টিকিট হাতে ওর জন্য অপেক্ষা করছে এবং সবাই মিলে সিনেমা হলে প্রবেশ করলো। সবাই মুভিটা খুব এনজয় করছিল, কিন্তু রওনক এক দৃষ্টিতে দেখছিল অনামিকাকে। অনামিকার হাতটি শক্ত করে ধরে রেখেছিল নিজের হাতে। অনামিকা জানতো রওনক ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু অনামিকা কিছু বলল না। রওনকের যা ভালো লাগছিল তাই করতে দিল ওকে। মুভি শেষ হওয়ার পরে ওরা সবাই হল থেকে বেরিয়ে আসলো। অনামিকা শাইনি আর জেনিকে ওদের সাথে যাওয়ার কথা বললে ওরা বলেছিল যে বাইরে অপেক্ষা করবে। শাইনি জেনিকে দোকানটির বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে অনামিকা রওনকের সাথে সেই দোকানটির ভেতরে গেল। ততক্ষণ ওদের নাম খোদাই করা হয়ে গেছিল সেই ঘড়িটিতে। অনামিকা ঘড়িটির দাম নিজেই মিটিয়ে দিল। গতকাল
অমরেশ বাবু অনামিকাকে কিছু টাকা পাঠিয়ে দিয়েছিলেন যাতে অনামিকা কিছু কিনতে পারে। রৌনক অনেকবার অনুরোধ করলো, কিন্তু অনামিকা ওর কথা শোনেনি। ঘড়িটি কেনার পরে অনামিকা বলল, দেখি তোমার হাতটা দাও। রৌনক নিজের হাতে পড়ে থাকা ঘড়িটি খুলে অনামিকার সামনে ওর হাতটি রাখতেই অনামিকা সে ঘড়িটি রৌনকের হাতে পরিয়ে দিয়ে বলল, এই ঘড়িতে শুধু তোমার আর আমার সময় চলবে, যে সময় আমরা একসাথে থাকব। রৌনক মিষ্টি করে হেসে ইতিবাচক মাথা নাড়ল। রৌনক সেই দোকানটি থেকে বেরোনোর পর শাইনি আর জেনিকে অনামিকার দেওয়া সেই ঘড়িটি দেখালো। ওদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল সেই ঘড়িটি, এবং ওরা জানালো রৌনকের হাতে খুব সুন্দর লাগছে তা। তারপর ওরা আরো কিছুক্ষণ সময় কাটিয়ে এবং ফুড কোর্ট থেকে কিছু খেয়ে বাড়িতে ফিরে আসলো। বিকেল বেলা শাইনি আর জেনি এক সপ্তাহ কলকাতায় থাকার জন্য যা যা দরকার সে সমস্ত প্যাকিং করা জিনিসপত্রের ব্যাগ নিয়ে রৌনকের সাথে ওদের বাড়িতে আসলো, এবং রাত্রিবেলায় অনামিকারা প্রাইভেট জেট করে পাড়ি দিল কলকাতার উদ্দেশ্যে। আজ মহালয়া, প্রতিপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা করল। প্রকৃতি সেজে উঠেছিল কাশফুলের রঙে, আনন্দে ভরে উঠেছিল আকাশ বাতাস। অনামিকা ভোরবেলায় ঘুম থেকে উঠে জোরে রেডিও চালিয়েছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী শোনার জন্য।